ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, সর্বদলীয় সংলাপে প্রধান উপদেষ্টা। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5 অগাস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। ঘোষণাপত্র নিয়ে একমত সব রাজনৈতিক দল, জানালেন আইন উপদেষ্টা। ঐক্যে যেন ফাটল না ধরে পরামর্শ বিএনপির, সব মৌলিক কাঠামো অন্তর্ভুক্তি চায় জামাত। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায়, সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা, যাতে কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিতে না হয়, একটা মাঝামাঝি সময় দিয়ে যাতে আমরা ঐক্যমতে পৌঁছে সুন্দর একটা জিনিস প্রকাশ করতে পারি। সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে এই জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে, এটার পক্ষে বিভিন্ন মতামত এসেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। মিথ্যা মামলা সাজিয়ে আটকে রাখার অভিযোগ বিএনপি নেতাদের। রেস্তোরাঁর পর এবার ওষুধ, পোশাক সহ আরও কয়েকটি পণ্যের ভ্যাট কমানোর ইঙ্গিত অর্থ উপদেষ্টা। খাদ্যপণ্যের শুল্ক না কমালে আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। দেশে HMP ভাইরাসে প্রথম রোগীর মৃত্যু। আক্রান্ত নারী অন্যান্য জটিলতা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ। এবং রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার ঝড়ো গতি, যানজটের ঢাকায় বাড়ছে জনদুর্ভোগ। শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা ডিএমপির, নীতিমালার তাগিদ বিশেষজ্ঞের। সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। পরে আইন উপদেষ্টা জানিয়েছেন, ঘোষণাপত্র নিয়ে একমত সব রাজনৈতিক দল। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে ঘোষণাপত্রে সব মৌলিক বিষয়ের অন্তর্ভুক্তি চায় জামাত। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার। ঘোষণাপত্রে কি থাকবে তা নিয়ে দেখা দেয় ভিন্ন ভিন্ন মত। তোমাদেরও করা ঠিক হবে না। ঘোষণাপত্র নিয়ে বিরোধ দূর করতে সর্বদলীয় রাজনৈতিক সংলাপের আহ্বান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হন রাজনৈতিক দল ও অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। বিএনপির এক সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া ছিলেন অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা একতাবদ্ধভাবে আছি। সংলাপের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সবার ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি না হলে মতভেদ তৈরি হতে পারে। ক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রিত করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রিত করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস রাখবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। 2 ঘন্টা সংলাপ শেষে বেরিয়ে আসেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র নিয়ে যাতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল না ধরে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, সব মৌলিক বিষয়ের সন্নিবেশ চান তারা। যে কোনো রকমের
অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। একটি বিশাল ইসলামী শক্তি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায় সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, যাতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা হয় সেই আহ্বান তাদের। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আর সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ঘোষণাপত্র প্রকাশের ব্যাপারে সবাই একমত হয়েছে, যত দ্রুত সম্ভব তা প্রকাশের উদ্যোগ নেবে সরকার। সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো ঐক্যের ব্যাপারে জোর দিয়ে বলেন, ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রায় 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তাকে স্বাগত জানাতে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজারো নেতাকর্মী। কামাল হোসেন এবং শিফাত আল শাহরিয়ারের ছবিতে দেখব কামরুজ্জামান মামুনকে নিয়ে আল আমিন তুষারের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলা সহ বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাদখোলা গাড়িতে বেরিয়ে আসেন তিনি। এ সময় নেতাকে স্বাগত জানান আগে থেকে অপেক্ষায় থাকা কর্মী সমর্থকরা। জেলগেটের বেষ্টনী পেরিয়ে তার গাড়ি ঘিরে ফেলেন তারা। আল্লাহর বহুত দয়া যে আমরা এখন মুক্তি লাভ করতেছি এবং আমরা যেন সবাই ভালো থাকি। ওনার এই মুক্তির আগমনকে স্বাগতম জানানোর জন্য আমাদের এই লাখো লাখো মানুষের দল। বিএনপি নেতা বাবরের মুক্তির খবরে এদিন সকাল থেকেই কারাগারের মূল ফটকের সামনে জড়ো হন হাজারো নেতাকর্মী। স্লোগানে মাতিয়ে রাখেন পুরো এলাকা। বিএনপিকে কোণঠাসা করতেই শেখ হাসিনা সরকার বাবরের নামে মিথ্যা মামলা সাজিয়েছিল বলে অভিযোগ নেতাকর্মীদের। বেসিস সরকারের মিথ্যা মামলায় ফরমাসি রায় 18টি বছর উনি জেল কেটেছেন, আজকে তিনি সুবিচার পেয়েছেন। এই নির্যাতনের উল্টা বিচার এই বেসিস সরকার শেখ হাসিনার এই বাংলার মাটিতে তাকেও কারাগারে যেতে হবে। স্বৈরাচারী সরকার, বুট চুর সরকার, কম্বল চুর সরকার, ওই সরকার বিনা দোষে বাবর ভাইকে 17টি বছর কারাগারে রেখেছে। মুক্তির পর বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লুৎফুজ্জামান বাবর। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাবরকে 17 বছর কারাবন্দী থাকতে হয়েছে। তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। লুৎফুজ্জামান বাবরের মতো ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। 2007 সালের 28শে মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। বেশ কয়েকটি মামলায় সাজাও হয় তার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
15.5 বছরে বাংলাদেশ থেকে 26 লাখ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠিয়েছে বিগত সরকার। এই টাকা দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরা শহরের নোমানী উদ্যানে জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শফিকুর রহমান। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশে ঢল নামে হাজারো নেতাকর্মীদের। আশপাশের জেলা থেকে অংশ নেন অনেকে। এ সময় জামায়াতের নেতৃত্বে আগামীতে সাম্যের বাংলাদেশ গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতের আমির। কেউ যখন সরকারের ভালো কাজে বাংলাদেশের গত 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে। আহত পঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এতে যদি আরো বছর লাগে অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু লড়াই ছেড়ে দেব না। HMP ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী মারা গেছেন। আক্রান্ত নারীর অন্যান্য জটিলতা নিয়ে ভর্তি ছিলেন মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। করোনার মতো ভ্যারিয়েন্ট পরিবর্তন না করায় HMVPর মহামারী আকার ধারণের সম্ভাবনা নেই বলছেন বিশেষজ্ঞরা। দেশে HMP ভাইরাসের সংক্রমণ রোধে সীমান্তে সতর্কতা জারির মধ্যেই এক রোগীর মৃত্যুর খবর এলো। বুধবার সন্ধ্যায় মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা যান কিশোরগঞ্জের সানজিদ আক্তার। এদিকে HMP ভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরি করতে বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ইমার্জিং ট্রেন্ডস হিউম্যান মেটানিউমো ভাইরাস এ নিউ থ্রেট টু বাংলাদেশ শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, HMP ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনার মতো এই ভাইরাস ভ্যারিয়েন্ট পরিবর্তন না করায় মহামারীর আকার ধারণ করার সম্ভাবনাও নেই। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, অ্যাজমার মতো যাদের জটিল রোগ আছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে এবং পর্যাপ্ত পরিমাণে তরল ও পুষ্টিকর খাবার খেলে রোগটি ভালো হয়ে যায়। একাধিক রোগে আক্রান্ত ব্যক্তি ছাড়া এই রোগ শনাক্তকরণের জন্য পরীক্ষা করারও প্রয়োজন নেই বলেও জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে আক্রান্ত ব্যক্তিকে ব্যবহার করতে হবে মাস্ক। নতুন ভাইরাস না, করোনা সম্পূর্ণ নতুন ভাইরাস ছিল। নাম্বার 2, ভাইরাসগুলো কিন্তু ক্রমাগত তার চেহারা চেঞ্জ করে। করোনা ভাইরাস এই ভাইরাসটা স্টেবল, এত ফ্রিকোয়েন্ট চেঞ্জ হচ্ছে না। 3 নম্বর হচ্ছে এটা কিন্তু ওইটার মতো ভয়াবহ না, ওইটার মতো আবার ছড়ায়ও না। যাদের আপনার প্রতিরোধ ক্ষমতা কম বা ছোট বাচ্চারা তাদের ক্ষেত্রে এটা বেশি ক্ষতিকারক। যদি কোনো হাঁচি, কাশি, সর্দি বা ব্রঙ্কিওলাইটিস যেগুলো আমরা বলি, নিউমোনিয়া যদি হয়, সেখানে আমাদেরকে সতর্কতা নিতে হবে। এদিকে আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনায় দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, ভাইরাসটিতে আক্রান্ত কেউ সাধারণত মারা যায় না। সানজিদ আক্তার HMPV-তেই মারা গেছেন কিনা তা এখনো সুস্পষ্ট নয়। HMPV-র কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল। সুস্থতা, তার ইমিউন স্ট্যাটাস, তার অন্যান্য রোগের উপস্থিতি, এইগুলো নির্ধারণ করে HMPV দিয়ে ওই মানুষটি আসলে কতখানি ঝুঁকির মধ্যে আক্রান্ত হবেন। এই ভাইরাসের ক্ষেত্রে মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া, এই দুটো কাজ যদি করা যায়, এটা সংক্রমণের বিস্তার রোধ করবে। কোভিড কালে আমাদের যে প্রস্তুতিটা হয়েছে সেটাকে আমরা রিজুভিনেট করলে, অন ফুট করলেই এটা প্রায় সিমিলার হবে বলে আমরা ধারণা করি। শিশু ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা গুরুতর অসুস্থ অবস্থায় আছেন তাদের ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শিশু বয়স্কদের জন্য বাড়তি ঝুঁকি আছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তারা জাতীয় স্বার্থ ত্যাগ করে বেইমানি করছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যারা ভোটের জন্য, আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা এখন তৎপরতা দেখাচ্ছেন, এটা জাতীয় স্বার্থের জন্য, আপনারা জাতীয় স্বার্থের সাথে আপনারা বেইমানি করছেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন না এনে বরং আওয়ামী লীগ যে এত বছর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, সেটির বিচারের জন্য আপনারা আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলেন, আমরা আপনাদের জন্য প্রয়োজনে আবার রাস্তার মধ্যে আমরা নামবো। শুক্রবার মেট্রো রেল চলাচলের নতুন সময় নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপকের সই করা এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন সূচিতে 17 জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকেলে 3:30 পরিবর্তে উত্তর থেকে মেট্রো রেল ছাড়বে বিকেল 3টায়।
এই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9টায়। এছাড়াও শুধু ওই দিন মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল 3:20। এই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:40। ক্ষেত্রে প্রতিটি ট্রেন চলাচলে বিরতি থাকবে 10 মিনিট। উত্তর মেট্রো রেল স্টেশন থেকে শুক্রবার দুপুর 2:45 থেকে এবং মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে শুক্রবার বিকেল 3:05 থেকে সিঙ্গেল জার্নির টিকিট কেনা যাবে। রেস্তোরাঁর খাবারে আগের মতোই 5% ভ্যাট পুনর্বহাল করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এদিকে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীদের সংগঠন বাপা। এমন দাবির মধ্যেই শুধু পোশাক সহ বেশ কয়েকটি পণ্যের ভ্যাট পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজস্ব আদায় বাড়াতে গেল 9 জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড NBR, যেখানে রেস্তোরাঁয় খাবারের ভ্যাট 1 লাফে 5% থেকে বাড়িয়ে করা হয় 15%। সরকারের এই সিদ্ধান্ত বিরোধিতা করে প্রথম দিন থেকেই তা প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে ভ্যাট কমানোর দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধন করেন তারা। এর মধ্যেই NBR এর পক্ষ থেকে জানানো হয় আগের মতোই 5% ভ্যাট থাকছে রেস্তোরাঁর খাবারে। পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে। রবিবারের ভিতরেই এসআরও জারির মাধ্যমে পূর্বের অবস্থায় অর্থাৎ 5% VAT হার আরোপ করা হবে। যদি সরকার 5%-এর প্রজ্ঞাপন রোববারের মধ্যে না দেয়, আমরা সারা বাংলাদেশে একদিনের জন্য স্ট্রাইকে যাব। এদিন সকালে বিস্কুট, কেক, সসের মতো প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের ব্যবসায়ীদের সংগঠন বাপা। আগামীতে 7 দিনের মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংগঠনটি। ট্যাক্স বাড়লে যেহেতু সরাসরি ইন্ডাস্ট্রি দেয়, আমাদেরকে দ্রব্যমূল্য বাড়াতে হবে। মূল্য যখন বাড়াবো তখন এটা কনজিউমার, এটা কাস্টমার কমতে থাকে। আমাদের একটাই বলার আছে যে এই শিল্পকে বাঁচান, এদেশের মানুষকে বাঁচান। এটা আম জনতার খাবার, বিস্কিট বড়লোকের খাবার না। 90% বিস্কিট উৎপাদিত হয় 5 টাকা, 10 টাকা, 15 টাকা। যখন দাম 20 টাকা হয়, 20 টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই। ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে যখন সরব বিভিন্ন খাতের ব্যবসায়ীরা, তখন বিকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান ওষুধ, পোশাক সহ বেশ কয়েকটি পণ্যের বর্ধিত ভ্যাট কমানোর চিন্তা করছে সরকার। আজকে আমরা রিভিউ করেছি, কিছু কিছু ভ্যাটেরটা আমরা পরে জানতে পারবেন। আদেশ আসবে কয়েকটা জিনিস, অত্যাবশ্যক না, কিছু কিছু রেস্টুরেন্টের উপর আমরা বলেছি। তারপরে ওষুধের ব্যাপারে রেস্টুরেন্ট, পোশাকেরটাও কিছুটা, ইম্পোর্টেড ফরেন জুস, এগুলো আমি কেন কমাবো? ভ্যাট না বাড়িয়ে বিভিন্ন খাতে দুর্নীতি বন্ধ করে সরকারকে রাজস্ব বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 13 বছর বয়সী শিশু ইর্তেজার চোখে ভুল অস্ত্রোপচার করার অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আই হসপিটাল। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ধানমন্ডিতে হাসপাতাল ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। পুরো ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে হাসপাতালের পরিচালনা পর্ষদ। তারা জানিয়েছেন, উভয় চোখের পাপড়ি সরানোর পর চিকিৎসা পরবর্তী ব্যবস্থা গ্রহণ শেষে শিশুকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাদের মতে, গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে হাসপাতালের চিকিৎসা সেবা সহ পুরো প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করেছেন শিশুর পরিবার। ভুল তথ্য দিয়ে চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের ও মাঝরাতে গ্রেফতার করানোরও এ সময় নিন্দা জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে শিশুর পরিবারকে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত ছিলেন না। এই ঘটনাটা হলো একটা ফরেন বডি রিমুভাল, কোনো অস্ত্রোপচার ছিল না। এটা যেহেতু বাচ্চাটা এখন আসছে, সেটা আছে, আমরা 1 মিনিট লাগবে, আবার চোখটা করে দিচ্ছি, এটা ছিল। এবং ডাক্তার নিজেও বলেছেন, তাই তো দুইটাই তো করা দরকার ছিল, এই কথা ডাক্তারও বলেছেন। এই যে কথাটা বলা হয়েছে যে অস্ত্রোপচার করা হয়েছে, এটা আমি মনে করি একটা ভুল একটা ব্যাখ্যা করা হয়েছে বা একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। ভুল জায়গাটাতে আমরা চাইবো সংশোধন অবশ্যই করতে হবে। কখনো কি চিকিৎসক চাইবে যে আমার রোগী আমি তার ভুল চিকিৎসা করব? সেটা কিন্তু কেউ চাইবে না। আমরা চাই যে আস্থার জায়গাটা থাকে। এদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর কাণ্ডে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ঘটনায় নিজেদের দায় মেনে নিচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। আইন মেনে আসরের শুরুতেই ব্যাংক গ্যারান্টি নেওয়া থাকলে এই সমস্যা হতো না বলেও স্বীকার করেন তিনি।
আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টির যে ব্যাপারটা ছিল সেটা যদি আমরা করতে পারতাম সেটা এক ধরনের নিশ্চয়তা যে দিতে পারতো, বাট যে কোনো কারণেই হোক সেটা তখন হয়তো করা সম্ভব হয়নি। অবশ্যই দায় আমাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতায় যেন ফাটল না ধরে পরামর্শ বিএনপি জামায়াতের। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। মিথ্যা মামলা সাজিয়ে আটকে রাখার অভিযোগ বিএনপি নেতাদের। এই ছিল রাতের সময়, সঙ্গী থাকুন সময়।